প্রিয় দর্শক, খবর প্রতিদিন অনুষ্ঠান থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। দৈনিক সংবাদপত্র ভিত্তিক এই অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনের শহীদ ফিরোজ কায়েম চৌধুরী স্টুডিও থেকে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। প্রতিদিন মতো আমাদের সঙ্গে দুজন অতিথি আলোচক আছেন, আমি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দেব। তারপর আজকে দিনের যে পত্রিকাগুলো আমাদের কাছে আছে সেখানে প্রধান প্রধান খবর আপনাদের জানাবো এবং তারপর আমরা আলোচনায় যাব। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ এ আরাফাত, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক, এবং আমাদের সঙ্গে আছেন কবি নাসির আহমেদ, দৈনিক সমকালের সহযোগী সম্পাদক। আপনাদের স্বাগত এই অনুষ্ঠানে। এবং আমি তার আগে দেখি যে সুখবর, অনেকদিন পরে আমাদের একটা সুখবর আসছে। যেমন আমাদের কোম্পানিগঞ্জের সুন্দরপুরে আপনার একটা নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে এবং এটা করেছে আমাদের বাপেক্স, যেটা দেশীয় সরকারি সংস্থা। তো দুই দিক থেকে এটা সুখবর। একটা হচ্ছে যে আমাদের একটা গ্যাসের নতুন ক্ষেত্র, যেটা আমাদের যে বর্তমানে যে গ্যাসের একটা সংকট আছে সেই প্রেক্ষাপটে। দ্বিতীয়ত আমাদের সরকারি সংস্থা এটা করেছে। তো এই আরাফাত, আপনার আপনি ঠিকই বলেছেন যে খবরটি আসলে সুখবর দুটি কারণে। একটি তো হচ্ছে যে আমাদের আজকে যে পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টরে, স্পেশালি পাওয়ার তো হচ্ছে ফাইনাল আউটপুট, কিন্তু এটা তো প্রডিউসড হয় এনার্জি, যেটা আমরা কোল বলি, গ্যাস বলি, এবং আমাদের সবগুলি তো গ্যাস বেসড, আমরা জানি ইলেকট্রিক প্ল্যান্টগুলি। তো গ্যাসের সংকটটাই ছিল কিন্তু মূল কারণ আমাদের পাওয়ার সেক্টরের সমস্যার। স্পেশালি সমস্যা তো ছিল, তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে, এটা সমাধানের পথে গ্যাস না পাওয়াটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, যার কারণে এটাকে এখানে আমাদের ডাইভার্সিফাই করতে হচ্ছে। আমরা জানি ফার্নেস অয়েল এবং ডিফারেন্ট আদার, এবং লং টার্ম কিছু প্ল্যান আছে, গভর্নমেন্টের নিউক্লিয়ার নিয়েও ভাবছে। এরকম একটি সময়ে গ্যাসের একটি ক্ষেত্র পাওয়া, আমি বলবো আমাদের জন্য মানে বড় একটি সুখবর। একই সাথে বাপেক্স আমাদের যে নিজস্ব যে দেশীয় প্রযুক্তিবিদ যারা আছে এবং তারা করেছেন, তো বিশাল একটি খবর। তবে এটি নিয়ে আমার একটা ধারণা ছিল এবং আশাও ছিল যে আমরা অনশোর যে গ্যাস ড্রিলিং যে এটা এবং খুঁজে পাওয়ার যে এক্সপ্লোরেশন একটা পর্যায়ে আমরা পৌঁছেছি দীর্ঘদিনের যে অভিজ্ঞতা থেকে। এর আগে তো বিদেশিরা এসছে, তাদের সাথে কাজ করে এই জায়গাটা আমরা পৌঁছেছি। যদি অফশোরটা অনেক কমপ্লিকেটেড, যেটা আমরা কিছুদিন আগে আমরা জানি যে আমরা কনোকোফিলিপসকে দেওয়া হয়েছে, এবং আমি আশাবাদী যে কোন এক সময় হয়তো আমরা অফশোরে হয়তো আমরা নিজেরাই পারবো এবং ওই জায়গায় আমরা হয়তো পৌঁছবো। আপনি ঠিক বলেছেন আরাফাত, যেটা হচ্ছে যে অনশোরে কিন্তু সরকার এখন সিদ্ধান্তই আছে যে অনশোর আর বিদেশি কোনো কোম্পানিকে দেওয়া হবে না। এটা একটা বড় সিদ্ধান্ত, এবং আমাদের যে বাপেক্সের প্রকৌশলীরা এবং তারা এটা প্রমাণ করে দেখালেন দক্ষতা দিয়ে। তো আমরা যেটা অনেকেই আলোচনা করেন, যেটা বিএনপি জামাত জোট সরকারের সময় এটা মূলত বেশি বেশি দেওয়া হয়, সেটা হচ্ছে যে আমাদের সিএনজি গাড়িগুলোতে আপনার সিএনজি চালিত গাড়ি, এবং সেখানে এবং এখন দেখা যাচ্ছে যে এটা একদিকে যারা গাড়ি মালিক তারা সস্তায় জ্বালানি পাচ্ছে, কিন্তু অন্যদিকে জ্বালানির সংকট তৈরি হচ্ছে। এটার ফলে অনেকেই বলেন যে কারণ বিদ্যুৎ উৎপাদনটা তো অনেক মানে এগিয়ে যেতে পারতো যদি আমাদের গ্যাসের অপচয় বা অপব্যবহার না হতো। অথচ মানে বলা হচ্ছে যে পরিকল্পিত ভাবে, অর্থাৎ আমাদের কতটুকু হবে, অর্থাৎ দূরদৃষ্টিতার কারণে সেই দিকটা হয়তো আমাদের। বিষয়টা হচ্ছে যে সম্পদের সীমাবদ্ধতা কতটুকু আছে সেটার উপরে বেস করে ডিসিশনগুলি আসা উচিত। আমার যদি আনলিমিটেড রিসোর্সেস থাকে তাহলে এক ধরনের সিদ্ধান্ত হবে, এবং সেখানে যদি সীমাবদ্ধতা থাকে তাহলে সিদ্ধান্তগুলি আরেক ধরনের হতে হবে। সীমাবদ্ধতার মধ্যে আমি সবচেয়ে ভালো কি করতে পারি সেই বিষয়টি মাথায় রেখে আপেক্ষিক দৃষ্টিতে বিষয়গুলি দেখার বিষয় আছে যে কতটুকু ভালো আমরা করতে পারি। আমরা আরেকটা বিষয় যেতে চাই, যেটা খুব আলোচিত হচ্ছে, এবং আপনি জানেন যে এর মধ্যে একটা জরুরি বৈঠকও করেছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে দেশের বিভিন্ন জায়গায়, ঢাকা, ময়মনসিংহ, ঢাকা, টাঙ্গাইল, বরিশাল, এই মহাসড়কগুলোতে বিভিন্ন জায়গায় আপনার বেশ ভেঙে চলা এবং চলাচলের অনুপযোগী। তো সেই ক্ষেত্রে আপনার শেষ পর্যন্ত সরকার খুব জোরে সোরে এখানে কাজ লাগছে, নানা রকম কথা হচ্ছে, কিন্তু একটা সিদ্ধান্ত যেটা হচ্ছে সেটা হলো যে সড়ক বিভাগের সব প্রকৌশলী, সব কর্মচারী, সব কর্মকর্তাদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। তো সরকার খুব জোরে সোরে এই কাজটা করছে এবং তারা ঈদের আগে এটার সমাধান করতে চায়। এই বিষয় নিয়ে আমি বলবো যে দেখুন, এটি হয়তো একটা স্বল্প মেয়াদী একটি ইনিশিয়েটিভ হতে পারে, কিন্তু এটিও কিন্তু সমাধান নয়।
কারণ আমাদের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত যে বিষয়টি, আমরা যে দেশের যে দুজন যে প্রতিভাবান দুজন সন্তানকে হারালাম, এই যে সড়ক দুর্ঘটনাটি হলো, তারেক মাসুদ এবং মুশফিক মুনির, এই বিষয়টিকে কেন্দ্র করে এক ধরনের দুটো জিনিসই একসাথে আসছে, সড়কের নিরাপত্তা এবং মহাসড়কগুলো। যদিও এটার মধ্যে কিছুটা পার্থক্য আছে আমি মনে করি, কারণ একটি তো হচ্ছে যে রাস্তাঘাট নষ্ট হয়ে গেলে মানুষের চলাচলে অসুবিধা হয় এবং এক ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। তবে অ্যাক্সিডেন্ট হওয়ার ক্ষেত্রে অন্য কিছু বিষয় আছে যেগুলো আরো কন্ট্রিবিউট করে। কিন্তু সবকিছু মিলিয়ে যদি আমি বলি, এই যা কিছু হচ্ছে, এই সমস্যাগুলি কিন্তু আপনি একটু যদি চিন্তা করে দেখেন, এটা হচ্ছে ওভারঅল ব্যবস্থাপনার একটা সমস্যা, ম্যানেজমেন্ট। এন্ড এই যে দেখেন একটা খবর আপনি পড়লেন যে 20,000 কোটি টাকার মতন, 20,000 কোটি টাকার মতন বরাদ্দ আছে, কিন্তু সেই খরচটি হচ্ছে না। খরচটি কেন হচ্ছে না? কারণ হচ্ছে কি যে আমাদের দেশে কিন্তু বরাবরই এই সমস্যাটা আমরা দেখেছি যে টাকা অ্যালোকেশন হ্যাজ নেভার বিন আ প্রবলেম, কিন্তু এটা খরচ করা বিকামস আ বিগ প্রবলেম। কারণ হচ্ছে যে আমরা না একটা ডিসেন্ট্রালাইজড ইফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করতে পারিনি। এবং এই যে না করতে পারা, এই যে দীর্ঘদিন ধরে গণতন্ত্রের মধ্যে অপশাসন এবং সবকিছু নিয়ে এমন একটি পুঞ্জীভূত সমস্যার মধ্যে এসে আমরা দাঁড়িয়েছি, এবং দীর্ঘদিনের এই শুধুমাত্র ম্যানেজমেন্ট ব্যবস্থাপনায় আপনি গতিশীলতা আনার জন্য যে রিফর্মস ইনিশিয়েটিভ আপনাকে নিতে হবে, সেই কাজটি করতে হবে আপনার 5, 6, 7 বছর ধরে, এবং শুধুমাত্র ওটিকেই ফোকাস করে এই কাজটি ফিক্স করতে হবে, অন্য কোনো কিছুতে আপনি হাত দিতে পারবেন না। বিষয়টি কিন্তু এতটাই জটিল। এই বিষয়টি হয়তো আমাদের দেশের সাধারণ মানুষ অনেকে বুঝতে পারেন না, কিন্তু আমরা জানি এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে এমন একটা সিচুয়েশন যে আমাদের ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার কি সমস্যার সমাধান তারা করবে, এই মানে সমস্যার মধ্যে থেকে বেশ কিছু ইমার্জেন্সি জরুরি অবস্থার মধ্যে জনগণ ছিল, যেই সমস্যার সমাধান তাদেরকে করার জন্য উঠে পড়ে লাগতে হয়েছে। এবং সেগুলো করতে যে, কারণ দেখুন যে কোনো একটা গভর্নমেন্ট এট দ্য এন্ড অফ দ্য ডে, একটা গভর্নমেন্ট কি প্রাইম মিনিস্টার এবং তার ক্যাবিনেট, পলিটিক্যাল গভর্নমেন্ট যেগুলো গণতান্ত্রিক ব্যবস্থায়, কিন্তু সেটি তো ইভেন্চুয়ালি বিউরোক্রেসি চালায়, অ্যাডমিনিস্ট্রেশন চালায়। তো বিউরোক্রেসি যদি এই গতিশীলতা না থাকে, ইনএফেক্টিভনেস যদি থাকে, ইনএফিসিয়েন্সি যদি জমা হয় দীর্ঘদিনের, এই আপনার 20 জন মিলে ডিফিকাল্ট হয়ে পড়ে যতই সদিচ্ছা থাক, তখন এই সমস্যাগুলি তৈরি হয় ইভেন্চুয়ালি। কাজে তারপর এর মধ্যে যে প্রচেষ্টাটা নেওয়া হচ্ছে, এটা আমার মনে হয় সময় লাগবে এবং গ্র্যাজুয়ালি এই জিনিসগুলি আমাদের সলভ করতে হবে। এবং এটা ঠিকই, আপনার ধরুন যে ব্যবস্থাপনার ব্যাপারটা কিন্তু আমাদের দেশে একটা বড় সমস্যা। এটা শুধু এখনই যে আসছে তা না, এটা আমাদের দীর্ঘদিন থেকে চলে আসছে। আমরা অনেক সময় ধরুন যে কাজটারও কিন্তু ব্যাপার আছে, অর্থাৎ এই যেমন ধরুন আপনার এটা হয়তো এত খারাপ হতো না অবস্থাটা যদি এমন বৃষ্টি না হতো। আমাদের এই বছরে আষাঢ় শ্রাবণে এবং বলতে গেলে বেশ বৃষ্টি হয়েছে। এবং এই বিষয়ে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, আমার এক বন্ধু যিনি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যেগুলো আছে তাতে ওখানে কাজ করেন, উনি বলছিলেন, কারণ তারা তো এগুলো নিয়ে তাদের অনেক কাজ আছে, তারা অর্থ বরাদ্দ দেয় বিভিন্ন তৃতীয় বিশ্বের দেশগুলোতে। উনি বলছিলেন যে পৃথিবীর কোন দেশে এই যে ইনফ্রাস্ট্রাকচারগুলি কতটুকু টিকবে, সেটি কিন্তু সে দেশে ক্লাইমেটিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে। সেদিক থেকে আমরা আবার একটু আমাদের ভাগ্যটা একটু খারাপ। আমাদের দেশে ওভারঅল যে ক্লাইমেটিক কন্ডিশন, এখানে টেকসই হওয়া একটু দুরূহ হয়ে পড়ে, যে সড়ক ব্যবস্থা এবং এগুলো। একই সাথে আমরা তো জানি আমাদের যে চিরাচারিত যে করাপশন বিভিন্ন লেভেলের, যেগুলো কিন্তু ওই উপর থেকে বসে প্রাইম মিনিস্টার প্রত্যেকটা স্ফেয়ারে এটা মানে ইন্টারভিন করে ফিক্স করা সম্ভব না। মানে এখন প্রাইম মিনিস্টারের পক্ষে তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ট্রাফিকিং করা সম্ভব না, তো এখন কতটুকু করবে? কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অতটাই কেন্দ্রীভূত হয়েছে, প্রত্যেকটি কাজ প্রধানমন্ত্রীকে নিজে ইনভলভ হতে হচ্ছে, এবং কারণ এটাকে বিকেন্দ্রীভূতটা এমন ভাবে করতে হবে প্রত্যেকটা লেভেলে, যাতে করে সবাই ডিসিশন নেয়ার সেই জায়গাটি থাকে, এবং মনিটরিং সিস্টেমটা এত ইফেক্টিভ হতে হবে যে এই যে দূরদর্শিতা যে বিষয়টি বললেন, এক সপ্তাহ পরে কি হতে পারে এটি এখন অটোমেটিক্যালি আইডেন্টিফাইড হবে, সো আপনি অ্যাকশনে তখন যেতে পারবেন। ঘটনা ঘটে যাওয়ার পরে ফিডব্যাক না, ফিড ফরওয়ার্ড সিস্টেমের কাজগুলি। আমি কিন্তু বাই দ্য ওয়ে ম্যানেজমেন্ট আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং সেটা আমি পড়াই, তো এখানে আমার অনেক কিছু বলার আছে, এই জন্য আমি বলছি হয়তো এত কথা। সো আমি বুঝতেই পারছি, দেখতে পাচ্ছি কোথায় বেসিক সমস্যাটা। কিন্তু এই রিফর্মসগুলি, ম্যানেজমেন্টের এই সমস্যাগুলি দীর্ঘমেয়াদী রিফর্মসের মাধ্যমে শুধরাতে হবে, এবং এটা একদিন দুই দিনের কাজ নয়। এটা থেকে এটা সূত্র ধরে বলি, আমি কমন একটা সমস্যা দেখেন যে প্রতি বছর ঘরে ফেরার একটা বিড়ম্বনা যাত্রীদের, বিশেষ করে রাজধানী থেকে সারা দেশে কয়েক লক্ষ মানুষ যায়, লঞ্চ, ট্রেন, বাস, এবং সেই যে টিকেটের অব্যবস্থাপনা এবং মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তিটা কিন্তু লাঘব হচ্ছে না। এবং এইবারও যেমন আজকেই কাগজে এসছে যে টিকেটের জন্য মানুষের অধীর প্রতীক্ষা,
টিকিট ফুরিয়ে জি যাচ্ছে। জি নাসির আহমেদ, তবু আমরা একটা জিনিস জানি যে তবু মানুষ যায় এবং শেষ পর্যন্ত হ্যাঁ, তারা যাবে, যায় ঘরে কিন্তু ফিরে। আমার কথা হচ্ছে যে এই- আরাফাত যেটা বললেন যে এই এটার সব ব্যবস্থাপনাটাও কিন্তু খুব বিশাল ব্যাপার মানে আমাদের দেশে, কারণ একসঙ্গে এত লোক যখন একটা শহর ছাড়ে তখন এটা। আমরা আরেকটি প্রসঙ্গে যেতে চাই, সেই প্রসঙ্গটি হচ্ছে যে আমরা প্রায়শই এই ঘটনাগুলো দেখি, পত্রিকায় রিপোর্ট ওঠে ইত্যাদি হতে, এবং সর্বশেষ আমরা দেখেছি যে আমাদের এখানে দুটো বড় বেসরকারি হাসপাতাল যাদের বেশ নাম ডাক আছে, একটা ইবনে সিনা হাসপাতাল আর একটা ল্যাব এইড। এবং ল্যাব এইডে তো আপনার সম্প্রতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক মৃদুল কান্তি, তিনি ডায়রিয়া হয়েছে, ডিহাইড্রেশন সেই নিয়ে গেছে, কিন্তু তিনি ওখানে মারা গেছেন। অবহেলা করা হয়েছে, অভিযোগ করা হয়েছে, অভিযোগ হচ্ছে যে ডাক্তার অবহেলা, কর্তৃপক্ষের অবহেলা। তেমনি ভাবে ইবনে সিনা সম্পর্কে অভিযোগটা হচ্ছে যে সেখানে যে 3টে শিশু মারা গেছে, 3টে পরপর বা একদিনই নয়, কিন্তু তাদের লাশ আটকে রেখেছে, তাদের বাবা মাকে দেখতে দেওয়া হয় না যতক্ষণ পর্যন্ত টাকা না দেওয়া হচ্ছে, এবং তারা মারাও গেছে এই ধরনের। তো এইগুলো যে হচ্ছে, আপনাকে দিয়ে শুরু করি, এগুলি তো ওই যে আমরা হাইকোর্ট তাদেরকে ডেকেছে, সামন করেছে এই দুই হাসপাতালের, মানে কিছু ব্যাপার অগাস্ট তারা যাতে কি হয়েছে, তাদের কি চিকিৎসা দেওয়া হয়েছে, এগুলো সব যাতে তারা ব্যাখ্যা করে। হাইকোর্টের প্রসঙ্গটা তুললেন তো, আমি হাইকোর্ট বা দেশের উচ্চ আদালতকে অভিনন্দন জানাই যে সাম্প্রতিক কালে বেশ কিছু ব্যাপারে স্বতঃপ্রণোদিত হয়ে হাইকোর্ট মানবাধিকার এবং অন্যান্য দিক থেকে নাগরিক অধিকারের দিকগুলিকে স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন। এবং বিশেষ করে যে আপনি যে ঘটনাটি বললেন, মৃদুল কান্তি বাবু যে মারা গেলেন এবং তার ছেলের যে অভিযোগ আমরা টেলিভিশনে শুনলাম, ওনার কিন্তু প্রপারলি চিকিৎসা সঙ্গে সঙ্গে শুরু হয়নি এবং ভর্তির একটা প্রক্রিয়াতে অনেক সময় খেয়ে ফেলেছে। এবং আমি একটা ছোট্ট ঘটনা বলি, মানে কয়েক সেকেন্ডে বলি, যে আমার একটা হার্ট অ্যাটাক হয়েছিল, আমি ইন্ডিয়াতে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেই অনুষ্ঠান থেকেই রাত 2টে আমার হার্ট অ্যাটাক হয়েছে। আমাকে যখন কোটারে একটা হাসপাতালে বিড়লায় নেওয়া হলো, সেকেন্ডের মধ্যে আমাকে ট্রিটমেন্ট শুরু করলো, ভর্তির আগে, টাকা পয়সা জমার আগে। কিন্তু এখানে যে অভিযোগটা, এখানে ভর্তির প্রক্রিয়াতেই নাকি অনেক সময় নষ্ট করা হয়েছে। এবং আপনি ইবনে সিনার কথা যেটা বললেন যে লাশ আটকে রেখে টাকা আদায়ের ব্যাপারগুলি, এগুলি অমানবিক। আসলে এই ধরনের সেবাধর্মী প্রতিষ্ঠানে, এটি প্রাইভেট হোক আর সরকারি হোক, মানে ওই মানবিক দৃষ্টিভঙ্গিটা থাকা দরকার বলে আমরা মনে করি, যেটা এখানে অভাব লক্ষ্য করা যাচ্ছে। আমি এই বিষয়ে আমার মতামতটা হচ্ছে যে সামগ্রিকভাবে এটা শুধু দুটো হাসপাতাল না, এগুলো আমরা একটু আলোচনাটা আরো বিস্তারিত করতে চাই, যে আমাদের এই ঘটনাগুলো আমরা প্রায়ই দেখি, এগুলো দুঃখজনক। না, অবশ্যই এগুলো। একটি বিষয় হচ্ছে যে প্রাইভেট সেক্টরে যে হসপিটালগুলি হয়েছে, তাদের নিজেদের টিকে থাকার জন্য, তাদের সাস্টেনেবিলিটির জন্য তাদের প্রফিট করতে হয়, এটাও ঠিক। তবে একই সাথে বুঝতে হবে এমন একটি সেক্টরে এই ব্যবসাটা যেটার সাথে মানবিকতা বোধ অতপ্রতভাবে জড়িত, যেটি নাসির আহমেদ সাহেব বললেন। কাজে এইখানে কিন্তু শুধু চিকিৎসা দিয়ে সেবা হলে চলবে না, এখানে এই যে ওই যে মানবিক যে ট্রিটমেন্টগুলি, হ্যাঁ, যে ব্যবহারগুলি, সেগুলি খুবই জরুরি। কাজে ওই অ্যাটিটিউড এন্ড দৃষ্টিভঙ্গি থাকা দরকার। তবে এটি আমি উনার সাথে একমত হয়ে আমিও অভিনন্দন জানাতে চাই হাইকোর্টকে, যে প্রত্যেকটি সেক্টরে একটা জবাবদিহিতার জায়গা তৈরি হওয়া দরকার, এবং সেটি সব সেক্টরে। এখন এই জবাবদিহিতার জায়গাটা তৈরি হলেই কিন্তু আমরা দেখবো যে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা এস্টাবলিশ হচ্ছে, এবং তখনই কিন্তু মানুষ তার অধিকার বুঝে নিতে পারবে, নাগরিক অধিকার বলি সব ক্ষেত্রে। এবং আমি মনে করি এই ক্ষেত্রে হাইকোর্ট সুমোটো একবার সদপ্রণোদিত হয়ে যে স্টেপসগুলি নিয়েছেন, আমি ডেফিনেটলি অভিনন্দন জানাতে চাই। এবং আমি মনে করি এই সেক্টরে এবং বিভিন্ন আদার সেক্টরেও আমার মনে হয় জবাবদিহিতার এই জায়গাগুলি, হাইকোর্টের আমরা দেখি যে আপনি যখন জবাবদিহিতার কথা বললেন, আমরা আমাদের সমাজে হরহামেশা এটা দেখে আসছি যে আপনি বহুতল ভবন নির্মাণ করছেন, আপনার ওখান থেকে নির্মাণ সামগ্রী পরে ইট পরে মানুষ মারা যাচ্ছে। এটা সাম্প্রতিক হাইকোর্ট যে জিনিসটা করেছে, বা লিফট ছিঁড়ে আপনার কর্মচারী যারা শ্রমিক তারা, এমনকি সড়ক জনপদ বিভাগ, এই যে আপনার, আমার মনে আছে আমি তখন একটা ভোরের কাগজে আমি একটা
একটা কলাম লিখতাম নিয়মিত, এই ইট পড়ে বা নির্মাণ সামগ্রী পড়ে মারা যায় এই ঘটনা কিন্তু নতুন না ঢাকা শহরে, এটা আপনার বেশ ঘটে থাকে। এক কদিন আগেও আরেকটা ঘটনা ঘটলো। তো আপনার এগুলোর কেউ কিন্তু ঠিক দেখার কেউ ছিল না। ভেরি ট্রু, ভেরি ট্রু। এখন এটার যেটা দায় দায়িত্ব নেওয়া, এটা আমরা জানি যে সেদিনের একটা ঘটনায় 10 লাখ টাকা মানে দিতে বলেছে, মানে যে জরিমানা হিসাবে। একটা ইয়াং ছেলে আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মাকে অসুস্থ মাকে দেখে বাসায় ফেরার পথে বা ওষুধ কেনার যেই হোক না কেন, তো এগুলো তো হওয়া দরকার। মানে হাইকোর্টের এই ভূমিকাটা, উচ্চ আদালতের এই ভূমিকাগুলো, এই ভূমিকা আমাদের জন্য অনেক পজিটিভ ভূমিকা, এবং আমি মনে করি যে আমাদের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে, এবং যারা এই ধরনের কাজ মানে দিনের পর দিন বছরের পর বছর করে যাচ্ছে তারাও সতর্ক হতে বাধ্য হবে। কারণ এই যে ইট পড়ার কথাটা বললেন, আমি এই গতকালকে দেখলাম একটা রাস্তার পাশে একটা ভবন নির্মাণ কাজ চলছে, কিন্তু কোন রকম মানে কাভার দেয়া নাই ওখানে, যে টিনের কোনো কাভারেজ বা কোনো একটা আড়াল দেয়া, অথচ মানে সড়ক পথে। কিন্তু এগুলোতে আরো কথা তো কিছু বলতে পারেন, এগুলোতে এই যে হাইকোর্টের এই নির্দেশনা বা এই ধরনের মৃত্যু ঘটার আগে নিশ্চয়ই আমাদের কোনো কর্তৃপক্ষ আছে যেগুলো তাদের এগুলো মনিটর করার কথা, দেখা কথা যে সেই ব্যবস্থাটা নিয়েছে কিনা। অ্যাবসলিউটলি, সেটা কি হয়? আমি যেটা মনে করি এখানে হাইকোর্ট চমৎকার একটি দৃষ্টান্তমূলক একটা রোল প্লে করছে। কর্তৃপক্ষের যে বিষয়গুলি আপনি বলছেন তাদেরও আবার মনে হয় তাদেরও যে যত ব্যবস্থাপনার সমস্যাগুলি আছে শুধরে নিয়ে একটি ইফেক্টিভ রোল প্লে করার জায়গায় আসতে হবে। একই সাথে আমি মনে করি আমরা যে যেখানেই আছি, যে কাজই করছি, আমাদের নিজেদেরও দায়িত্বশীলতার সাথে সেই কাজগুলি করার প্রয়োজন আছে। আমরা যেখানেই আছি, আমরা গাড়ি চালাবো ঠিক মতন না, আমরা যখন ইঞ্জিনিয়ার তখন আমরা ঠিক মতন বিল্ডিং বানাবো না, আমরা যখন নিজে বাসা বানাবো আমরা এনক্রোচ করব। সব ক্ষেত্রে যদি আমরা জবাবদিহিতাকে এড়িয়ে, আইনকে এড়িয়ে আইন বহির্ভূত কাজ করার টেন্ডেন্সি নাগরিক জীবনেও থাকে, তাহলে কিন্তু অনেক কর্তৃপক্ষ, অনেক কোর্ট মিলেও এগুলোকে শুধরাতে পারবে না। কাজে প্রত্যেকটি স্তরে আমার মনে হয় নিজেদের দিকে একটু তাকিয়ে আমাদের ওই এক ধরনের কমিটমেন্ট নেওয়া। আপনি ঠিকই বলেছেন, আমরা আলোচনা বেশি আগতে পারবো না, এটা আরো করা যায় অনেক। আমরা একটা কথা মনে করি যে আমরা অনেক বড় বড় সমস্যা নিয়ে অনেক সময় ভাবি, কিন্তু এই ধরনের ছোট ছোট জিনিস এটা কিন্তু নাগরিক জীবনে আমাদের ভালোভাবে বেঁচে থাকার জন্য অনেক জরুরি কিন্তু। এবং আমরা ট্রাফিক থেকে শুরু করে এই ধরনের যে কাজগুলো, তাতে জীবন আমাদের অনেক সহজ এবং সভ্যতারও একটা পরিচয় আমরা দিতে পারি সেই দিক থেকে। তো আরাফাত, আপনাকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠান আসার জন্য। নাসির আহমেদ, আপনাকে ধন্যবাদ এই অনুষ্ঠান আসার জন্য, আপনাদের দুজনের আলোচনা। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি আগামীকাল এই সময়ে দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আজকে যে অনুষ্ঠান দেখলেন সেই জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।